শ্রীরাধা নমস্কারের শাড়িগুলো গুনে গুনে আলমারিতে তুলছে, কিন্তু শেষ শাড়িটা 16 নম্বরে এসে থেমে যাওয়ায় একটু অবাক হলো। কি হলো? এমন তো হবার কথা নয়। শ্রীরাধার শ্বশুরবাড়ি থেকে মোট 20টা শাড়ি বলা হয়েছিল, তাই শ্রীরাধার বাবা বিনয়বাবু 20টি ভালো দামি শাড়ি কিনেছিলেন। শ্রীরাধা নিজে সেগুলো গুনে গুনে বাবার সাথে বসে গুছিয়ে রেখেছিল। তাহলে সৌমিক ঘরে ঢুকে ওকে চিন্তিত দেখে কাঁধে হাতে রেখে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কি এত ভাবতে বসলে? শ্রীরাধা ব্যাপারটা বললে সৌমিক একটু হেসে বলে, আরে ধুর, কি যে বলো না তুমি, কোথায় যাবে? আছে কোনো কিছুর মধ্যে, এত ভেবো না শ্রী, ঠিক পায়ে যাবে। সত্যি হয়তো তাইই হবে। শ্রীরাধা নিজের মনটাকে হালকা করার চেষ্টা করে। বিকেলবেলা শ্রীরাধার শাশুড়ি ওর কাছে আসেন। বৌমা, তোমার বাপের বাড়ি থেকে যে শাড়িগুলো এসেছে একটু বের করো তো, কাকে কোনটা দেবে একটু দেখে রাখি। শ্রীরাধা একটু ভয়ে ভয়ে বলে, মা, সকালে সব গোছাতে গিয়ে দেখি 4টে শাড়ি কম পড়েছে, ঠিক বুঝতে পারছি না। আমি তো বাপের বাড়িতে 20টা শাড়ি দেখেছি। শাশুড়ি কপালে একটু ভাঁজ নিয়ে বলল, সে আবার কি করে হয়? সব দেখেছো তো ঠিক করে? আচ্ছা, ওই আর একটা বড় সুটকেস বোধহয় আমার ঘরে গেছে, দাঁড়াও, রতনকে বলি এনে দেবে। এই বলে বাড়ির চাকর রতনকে সুটকেস আনতে বললেন। রাধাও মনে মনে একটু অবাকই হলো। মুখ শান্ত করে বলে, ও, আর একটা আপনার ঘরে আছে? হ্যাঁ, গতকাল তাড়াতাড়িতে 2টো সুটকেস তোমার ঘরে রাখা হয়নি, তাই আমার ঘরেই রেখে দিয়েছিলাম সৌমিককে। শাশুড়ি মা কি কিছু লুকাচ্ছেন? কি জানি। শ্রীরাধা ওনার মুখটা দেখে তাই মনে হলো। রতন সুটকেসটা দিয়ে গেল, কিন্তু সেখানেও নেই। শ্রীরাধার সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলেন। কিছুক্ষণ পর ওর বাবা ফোন করে জানালেন যে ওনারা সবকটাই পাঠিয়ে দিয়েছেন। শ্রীরাধার শাশুড়িকে জানায় সে কথা। শাশুড়ি একটু তির্যক ব্যঙ্গ হেসে বললেন, কিন্তু মা, সবটা এলে তো এই বাড়িতেই থাকবে, তাই না? কেউ তো আর চুরি করে নেবে না। শ্রীরাধা বলে ওঠে, না মা, ছি ছি, আমি সে কথা বলতে চাইনি। ইতিমধ্যে শ্রীরাধার 4 ননদ ঘরে ঢুকছে, সম্ভবত নমস্কারের আশায়। কি ব্যাপার মা, কি হয়েছে? জিজ্ঞেস করে মেজ ননদ। শাশুড়ি সব খুলে বললে ননদেরা একসাথে আঁতকে ওঠে, বলে, ও মা, সে কি? হঠাৎ শাশুড়ি শ্রীরাধাকে বললেন, বৌমা, তোমার জন্য তোমার বাবা যে শাড়িগুলো দিয়েছেন, এক কাজ করো, তোমার ননদদের বরং ওই শাড়িগুলোই দিয়ে দাও। এটা তো মা ওদের প্রাপ্য, তাই না? বড় ননদ একটু সুর টেনে বলল, না না, কত দামি দামি কাঞ্জিভরম, বোমকাই শ্রীরাধার পছন্দের শাড়ি। তবে যাই বলো ভাই, তোমার বাবা তোমাকে যে শাড়িগুলো দিয়েছেন, এক কথায় অসাধারণ। আমি তো দেখলাম এক একটা শাড়ি 4000 টাকার নিচে নয়। রাগে দুঃখে অপমানে শ্রীরাধার চোখ ফেটে জল বেরিয়ে আসতে চাইল। কি করে হলো সে কিছুতেই বুঝতে পারছে না। ঠিক এমন সময় শ্রীরাধার শ্বশুরমশাই তমালবাবু ঘরে ঢোকেন। কি ব্যাপার, আমার রাধা মায়ের সুন্দর মুখটা কালো কেন? কি হয়েছে? শাশুড়ি সব কথা বললে তমালবাবু শ্রীরাধাকে ওর শাড়িগুলোই ননদদের দিয়ে দিতে বলেন। শ্রীরাধা হতবাক হয়ে সব শাড়ি আলমারি থেকে বের করে এক কথায় তুলে দেয় শাশুড়ি ও ননদের হাতে। সেগুলো নিয়ে সবাই চলে যাওয়ার পর তমালবাবু শ্রীরাধার মাথায় হাত রেখে বললেন, আমার উপর একটু বিশ্বাস রাখিস মা। এই বলে উনি চলে যান ঘর থেকে। শ্রীরাধা বিস্ময়ে তাকিয়ে থাকে তমালবাবুর চলে যাওয়ার পথের দিকে। এরপর 6 মাস কেটে গেল শ্রীরাধার বিবাহিত জীবন। সব থেকে অবাক করেছে
শ্রীরাধাকে সেই দিন ঘটনায় সৌমিক নীরব থাকায়। কেন নীরব থাকলো? সব কিছু শুনে সৌমিক বলেছিল, বাবা যখন বলেছে তখন ভেবেচিন্তেই বলেছে। তাছাড়া আমার দিদিদের না দিয়ে আর কেউ কাকে দেবে? মর্মাহত শ্রীরাধা বাবারও আজ অবধি হিসেব মেলাতে পারেননি। মনে মনে ভাবেন, শেষ পর্যন্ত ওই কেমন বাড়িতে মেয়েটার বিয়ে দিলাম। আজ জামাই ষষ্ঠী, শ্রীরাধার শ্বশুরবাড়ির 4 ননদ এসেছে। শ্রীরাধার মা নেই, ছেলেবেলাতেই এক কঠিন অসুখে মারা যান। শ্রীরাধার শ্বশুরমশাই এই বছর সৌমিক আর শ্রীরাধার জামাই ষষ্ঠী শ্বশুরবাড়িতে করার সিদ্ধান্ত নিয়েছেন। নিমন্ত্রিত রাধার বাবা বিনয়বাবুও আছেন। তমালবাবু নিজেই ফোন করে বেয়াই মশাইকে নিমন্ত্রণ করেছেন। সবাইকে একসাথে তমালবাবু নিজের ঘরে ডাকলেন। ননদেরা তো খুব খুশি। বাবা দামি দামি গিফট কিনে রেখেছে। প্রত্যেকবারের মতো এবারও অনেক দামি শাড়ি পাওনা হবে। ঘরে সকলের সঙ্গে শ্রীরাধার বাবাও আছেন। তমালবাবু শ্রীরাধার শাশুড়িকে 4টা প্যাকেট হাতে দিয়ে বললেন নিজেদের মেয়েদের দিতে। প্রত্যেক ননদ প্যাকেটে হাতে পেয়ে খুব খুশি। শ্রীরাধার হাতেও একটা শাড়ির প্যাকেট তুলে দেন শাশুড়িমা। তমালবাবু এবার মেয়েদের উদ্দেশ্যে বলেন, তোমাদের শাড়িগুলো পছন্দ হয়েছে কিনা দেখো তো মা, তাহলে আমার ভালো লাগবে। মেয়েরা খুব খুশি হয়ে প্রত্যেকে প্যাকেট থেকে শাড়ি বের করে হাতে নিয়ে ভয়ঙ্করভাবে আঁতকে ওঠে। নিজেদের নিয়ন্ত্রণ করে ফেলে। কোনো রকমের ঢোক গিলে দাঁতের ফাঁক দিয়ে শুধু বলে, ভালো হয়েছে বলে চুপ করে যায়। শাশুড়ির মুখের অবস্থা হঠাৎ ভূত দেখার মতো। শ্রীরাধা ও বিনয়বাবু অবাক হয়ে তাকিয়ে। তমালবাবু ও সৌমিক মিটি হাসছে। তমালবাবু এবার শ্রীরাধাকে প্যাকেটটা খুলতে বললেন। শ্রীরাধা প্যাকেটটা খুলে দেখে চোখ ধাঁধানো 4টে দারুণ জমকালো শাড়ি। শ্রীরাধার বাবা এত দামি অপূর্ব শাড়ি সম্ভবত দিতে পারেননি। শ্রীরাধা শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বিস্ময়ে খুশিতে ঝরঝর করে কেঁদে ফেলল। সৌমিক এসে শ্রীরাধার কাঁধে হাত রেখে নীরবে, শুধু রাগে অপমানে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি শ্রীরাধার 4 ননদ আর শাশুড়িমা। বিনয়বাবু অবাক হয়ে দেখছেন। তমালবাবু প্রথমেই বেয়াই মশাইয়ের দিকে হাত জড়ো করে বললেন, আপনার কাছে আমার স্ত্রী ও মেয়েদের জন্য এত বড় অন্যায়ের জন্য আমি ক্ষমা প্রার্থী। শ্রীরাধার বাবা শশব্যস্ত হয়ে ওনার হাত চেপে ধরে বললেন, কি বলছেন এসব? ছি ছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তমালবাবু একটু মৃদু হেসে বললেন, আপনার বাড়ি থেকে আসা নমস্কারের শাড়িগুলো সমস্ত একটা বাক্সে তুলে আমার স্ত্রী রতনকে দিয়ে বউ ভাতের পরের দিনই নিজের ঘরে রেখেছিল। কিন্তু সেই শাড়িগুলোর থেকে বেছে 4টি শাড়ি আলাদা করে নিজের আলমারিতে তুলে রাখে। দুর্ভাগ্যবশত সেটা আমি দেখতে পেয়ে যাই। নিমেষে ব্যাপারটা আমি বুঝে যাই। কারণ তত্ত্বের সময় আপনার মেয়ের দেওয়া বৌমাকে 4টে শাড়ি নিয়ে আমার মেয়েদের নজরে পড়ে এবং তারাও আমার স্ত্রী এই সমস্ত প্ল্যান করে। এবার শ্রীরাধার কাছে এসে তাকে বলেন, রাধামা, আমি ইচ্ছে করেই ওই দিন চুপ থেকেছিলাম এবং কষ্ট হওয়া সত্ত্বেও তোমাকে শাড়িগুলো দিতে বলি। একমাত্র আমার ছেলেকে আমি সব কিছু জানিয়ে রাখি। আমি জানি আজ তোমার ননদের হাতে শাড়িগুলো দেখে তুমি অবাক হচ্ছ, কারণ তুমি চিনতে পেরেছ ওই শাড়িগুলো নমস্কারেরই শাড়ির মধ্যে 4টি। তোমার নীরব দায়িত্ব পালন দেখে আমি সেদিন খারাপ লাগলেও তোমার সুন্দর কোমল মন দেখে আমি মুগ্ধ হয়েছিলাম মা। আমার ছেলেকে ভুল বুঝো না। ও যা বলেছে আমার শেখানো সংলাপ। আসলে কি জানো মা, কিছু অন্যায়ের অপমানের জবাব সেই মুহূর্তে না দিয়ে তুলে রাখতে হয় সঠিক সময়ের জন্য। সময় হলো সবথেকে বড় শিক্ষক। সঠিক সময়ে সমস্ত অন্যায়ের হিসাব ফেরত দিতে হয়।
আর একটা কথা জেনে রেখো মা, লক্ষ্মী নারীর সুন্দর রূপ হলেও সংসারের মাঝে প্রয়োজন তার বিভিন্ন রূপের মধ্যে দুর্গা কালী রূপেও মাঝে মাঝে ধরতে হয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের স্বরূপ হয়ে। প্রণাম করে শ্রীরাধা তমালবাবুকে শুধু এইটুকুই বললেন, এইভাবে আমার আর এক দ্বিতীয় বাবা হয়ে পাশে থাকবেন আপনার এই রাধা মায়ের। তমালবাবুর স্ত্রী ও মেয়েদের উদ্দেশ্যে একটা কথাই বললেন, সর্বদা মনে রেখো, কর্ম ভালো হোক বা মন্দ হোক, আজ সেটা করবে আগামীকাল দ্বিগুণ হয়ে যাবে। তোমার ভবিষ্যতের পথে কর্মফল হয়েই ফিরে আসবে। কর্ম যেমনই হবে ফল তেমনই ভোগ করতে হবে, এটাই বিধির বিধান। আমরা তো নিমিত্ত মাত্র, যিনি পরিচালনা করার তিনি তো উপরে বসেই করছেন, তাকে উপেক্ষা করবে কি করে? বন্ধুরা, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে আমার নিত্য নতুন ভিডিওগুলো প্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।